নমস্কার। প্রতিদিনের মতন বিকাশ টক শোয়ের অনুষ্ঠানে আজকে আমি উপস্থিত হয়েছি। আমি সুচন্দ্রা মুখার্জি। পজিটিভ বার্তার সৌজন্যে প্রতিদিন আমরা যে বিকাশ টক শো করে থাকি এবং সেখানে নিত্য নতুন মানুষের সঙ্গে আমরা পরিচয় করি এবং চেষ্টা করি সমাজে সদর্থক বার্তা পৌঁছে দেওয়ার। ঠিক সেরকমভাবেই আমাদের একটি নতুন সংযোজন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম। এই মিডিয়া ফোরামে 5টি জোনকে আমরা ভাগ করেছি। যে আমাদের এই বিকাশ টক শোর যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে যারা আমাদের সঙ্গে কথা বলতে চান তাদেরকে প্রত্যেককে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালে। প্রত্যেক দিন আমরা এই অনুষ্ঠানটি করে থাকি। আপনারা সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত যে কোনো সময় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং এই অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন। আজকে আর কথা না বাড়িয়ে প্রথমেই বলি, আজকে আমাদের এই স্টুডিওতে আমার সাথে রয়েছে ইমিলি চ্যাটার্জি। ইমিলি বিশ্বভারতী থেকে ছোটবেলা থেকেই পড়াশোনা করেছে, প্রাক্তনীয় বটে, এবং একই সাথে উনি আমাদের নার্সিং ইনস্টিটিউশনে ইংলিশ বিষয়টি পড়িয়ে থাকেন। এখানে কমিউনিকেটিভ ইংলিশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, যা প্রত্যেকটি পড়াশোনার ক্ষেত্রে কিন্তু কাজে লাগছে। এবং শুধু পড়াশোনা বলবো না, কমিউনিকেটিভ ইংলিশ জানা থাকলে চাকরি ক্ষেত্রে যে সুযোগ সুবিধা পাওয়া যায় সেই বিষয়টি কিন্তু উনি দেখাশোনা করে। কিন্তু এটাই ওনার একমাত্র পরিচয় নয়। ওনার বিষয়ে বিস্তারিত জানতে আজকে আমরা ওনাকে ডেকেছি। জেনে নেব কথায় গল্পে আমরা জানতে পারবো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নানান অজানা তথ্য। ম্যাডাম, আপনাকে পজিটিভ বার্তার পক্ষ থেকে স্বাগত জানাই। নমস্কার। প্রথমে বলবো যে ম্যাডাম, আমি তো ছোটোখাটো করে আপনার একটি পরিচয় দিলাম। ইমিলি চ্যাটার্জি একজন শিক্ষিকা হয়ে উঠলেন। এর আগে ছিলেন বিশ্বভারতীর ছোট্টবেলা থেকে বিশ্বভারতী থেকেই আপনি পড়াশোনা করেছেন। ওখান থেকে গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, দেন আপনার হায়ার এডুকেশন সবটাই কমপ্লিট করেছেন। সেই বিষয়ে আপনি আপনার মতন করে আমাদের শ্রোতাদের কিছু বলুন। খুবই ইচ্ছা ছিল ছোটবেলা থেকে ইংলিশ মিডিয়ামে প্রথমে হাতে করি, তারপরে ইংলিশ মিডিয়ামের গণ্ডিটা খুব বেশি ভালো লাগেনি। তখন ইচ্ছা ছিল যে বসন্ত উৎসব দেখে ওরকমভাবে পলাশ ফুল, ওই রকম হলুদ শাড়ি, ওরকম সাজ, ওরকম লাঠি নিয়ে নাচ, এই সমস্ত দেখে খুব ইচ্ছা হয়েছিল যে আমি ওখানকার যদি ছাত্রী হতাম, বিশ্বভারতীতে যদি পড়বার সুযোগ আমার হতো। তো সেই আশা নিয়ে টুকটুক করে এগিয়ে চলা এবং সেভাবেই আর কি প্রবেশিকার পরীক্ষা দেওয়া এবং শিক্ষাসত্র থেকে আমার হাতে খড়ি। শিক্ষাসত্রে ক্লাস 6-এ প্রবেশিকা পরীক্ষায় আমি পঞ্চম হই এবং পঞ্চম হয়ে আমি সেখানে সুযোগ পাই পড়াশুনো করা। সেখান থেকেই একটা আমার বিগিনিং। তো তারপরে শিক্ষাসত্র ক্লাস 10, তারপরে উচ্চশিক্ষা 11-12, তারপরে উচ্চ মাধ্যমিক পাশ করার পর রেজাল্ট অনুযায়ী কাউন্সেলিংয়ে আমি ইংলিশ ডিপার্টমেন্ট পাই। তখন ইংলিশ ডিপার্টমেন্ট ছিল ডিওমেল, ডিপার্টমেন্ট অফ ইংলিশ অ্যান্ড আদার মডার্ন ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজেস। এখন সেটা আর নেই, এখন ইংলিশ ডিপার্টমেন্ট আলাদা হয়ে গেছে এবং আদার্স ফরেন ল্যাঙ্গুয়েজগুলো সমস্ত আলাদা হয়ে গেছে। তখন একসাথেই ছিল। তো ইংলিশ ডিপার্টমেন্টে তারপরে গ্র্যাজুয়েশন, তারপরে পোস্ট গ্র্যাজুয়েশন করে পাশ করে বেরোয়। এবং আমাদের এখানে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কনভোকেশনের সময় ছাতিম পাতা দিয়ে তাকে মানে বরণ করা হয় উত্তরীয়, এবং তারপরে ছাতিম পাতা তাকে দেওয়া হয়। এই জায়গাটা সত্যি একটা মানে এখানকার যে একটা সংস্কৃতি, এই সংস্কৃতির সঙ্গে কবিগুরু বিশ্বভারতীর সংস্কৃতির সঙ্গে অন্য জায়গা বা অন্য বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি কিন্তু মিলবে না। এটা এই সংস্কৃতির জন্যই আমার হয়তো ইচ্ছা হয়েছিল যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্রী হতাম বা ওখানে পড়াশোনা করবার সুযোগ পেতাম বা ওখানকার কালচারগুলো যদি জানতে পারতাম। তো এই বাসনা নিয়েই আস্তে আস্তে বিশ্বভারতীতে ঢোকা বা সেখানে ঢুকবার চেষ্টা করা, বা বিশ্বভারতী ছেড়ে আর অন্য কোথাও যেতে ইচ্ছা করেনি। ওখান থেকেই পোস্ট গ্র্যাজুয়েশন করে বেরোতে ইচ্ছা হয়েছিল এবং তারপরে আমি অবশ্য অন্য ইউনিভার্সিটিতে বিএড করি। বিশ্বভারতীতে বিনয় ভবনে হয়তো আমার সুযোগ হয়নি, কিন্তু সেখানেও বিনয় ভবনে বন্ধুদের সঙ্গেও মিশে বিনয় ভবনের কালচারটাও অনেকটা জানতে পেরেছিলাম এবং খুবই ভালো লেগেছিল। অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষক, শিক্ষিকা সকলের মানে প্রচুর সাহায্য পেয়েছি এবং এতটাই জ্ঞানীগুণী তারা, এতটাই এনকারেজ করেছেন, এতটাই ইন্সপিরেশন দিয়েছেন, যেগুলো জীবনে চলার পথে এখন পাথেয়। ম্যাডামের থেকে আমরা শুনলাম বিশ্বভারতীর ওনার কাটানো কিছু মুহূর্তের কথা। তাহলে আমরা বলতেই পারি যে আমি একজন প্রাক্তনীর চোখ দিয়ে বিশ্বভারতীকে দেখবো আজ। অবশ্যই। আমাদের শ্রোতারা জানতে চাইছে ম্যাডাম যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, এর তো একটা
অনেক বড় ইতিহাস আছে, সেই বিষয় নিয়ে যদি কিছু বলেন। ইতিহাস নিয়ে বলতে গেলে অনেক কিছুই বলা হয়, আমি সংক্ষেপে কিছু কথা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। সেটা হচ্ছে, আমরা সকলেই জানি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে 7ই মে 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে উনি জন্মগ্রহণ করেন, এবং 1941 সালে 7ই আগস্ট উনি 22শে শ্রাবণ উনি পরলোক গমন করেন। তো কবিগুরু রবীন্দ্রনাথ প্রথম যখন শান্তিনিকেতনে আসেন, তখন ঠিক সালটা হচ্ছে 1878, 27শে জানুয়ারি, মাত্র 17 বছর বয়স। তখন উনি শান্তিনিকেতনে ওনার পদার্পণ ঘটে, বা শান্তিনিকেতনে কবিগুরুর পদধূলি পড়ে। এবং শান্তিনিকেতনে এসে ওই জায়গাটাকে একটা অদ্ভুত একটা মানে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন, যথেষ্ট ভালো লেগেছিল ওনার জায়গাটা, এবং এখানে কিছু একটা করবার ইচ্ছা ওনার ছিল। 1888 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কবিপিতা, উনি জমি দেন এখানে ব্রহ্মচর্য আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য। এবং তারপর 1901 সালে প্রথম 5 জন ছাত্রকে নিয়ে কবি শুরু করেছিলেন ব্রহ্মচর্য আশ্রম বিদ্যালয়। সেখানে ওই 5 জন ছাত্রের মধ্যে অন্যতম ছিলেন কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর, যিনি পরবর্তীকালে 1941 সালে যখন কবি মারা যান, তখন সেখানে উনি শান্তিনিকেতনের সমস্ত কাজের দায়ভার গ্রহণ করেছিলেন। এবং 1951 সালে যখন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় যখন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে, তখন কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুরই হয়েছিলেন প্রথম উপাচার্য। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মধর্মে দীক্ষিত ছিলেন, যে কারণে বিশ্বভারতীতে কোনো মূর্তি পূজা মূর্তি পুজো হয় না, ওনারা মূর্তি পুজোর বিরোধী ছিলেন। 1867 সালে রাধাকান্ত দেব কবিপিতা দেবেন্দ্রনাথ ঠাকুরকে মহর্ষি উপাধিতে ভূষিত করেন। তো আজকে যে আশ্রম বিদ্যালয় কবির সূচনা হয়েছিল কবির হাত ধরে, ব্রহ্মচর্য আশ্রম বিদ্যালয় 1901 সালে, সেটাই পরবর্তীকালে 1925 সালে পাঠভবন হিসেবে পরিচিত লাভ করেছে এবং প্রতিষ্ঠিত হয়েছে। 1921 সালে কবির হাত ধরে বিশ্বভারতী প্রতিষ্ঠা হয়, এবং 1951 সালে বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে। এবং মূলত কবি যে স্বপ্ন নিয়ে বিশ্বভারতীকে গড়ে তুলতে চেয়েছিলেন, সেই স্বপ্নটা ছিল একটা পাখির বাসা। কবির স্বপ্নের বিশ্বভারতীকে মূলত একটা পাখির বাসার ন্যায় তুলনা করা যেতে পারে। কারণ উনি অ্যাকচুয়ালি কি চেয়েছিলেন, সেটা হলো পাখির বাসা হলো একটা বিশ্বভারতী, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ভাষাভাষীর মানুষের সমাগম ঘটবে, এবং সেখানে বিভিন্ন ভাষাভাষীর মানুষের যে বিভিন্ন সংস্কৃতি, সে সমস্ত সংস্কৃতি মিলেমিশে এক হয়ে একটা একতা তৈরি হবে, এবং সেই একতাই হবে বিশ্বভারতীর পরিচয়। এই স্বপ্ন দেখে উনি বিশ্বভারতীকে গড়ে তুলতে চেয়েছিলেন একটা পাখির বাসার মতো। ম্যাডামের থেকে আমরা খুব সুন্দরভাবে জানলাম বিশ্বভারতী তৈরির ইতিহাস এবং তার দর্শন, তার মেন উদ্দেশ্য কী ছিল। উনি বলতে চাইলেন যে পাখির বাসা যেমন তৈরি করা হয়, বিভিন্ন প্রান্ত থেকে ছোট ছোট জিনিস পাখি কালেক্ট করে নিয়ে এসে তার সুন্দর স্বপ্নের বাড়ি তৈরি করে, ঠিক একই রকমভাবে সেই স্বপ্ন নিয়ে, সেই আশা উদ্দেশ্য নিয়েই রবীন্দ্রনাথ বানিয়েছিলেন এই ছোট্ট বিশ্বভারতী, তার চোখে দেখা। কিন্তু তারপর সেই বিশ্বভারতী ক্রমে কালের পরিবর্তনে আজকে তৈরি হয়েছে এক মহিরুহ, এবং সেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসছেন মানুষজন পড়াশোনা শিখতে, এবং বিভিন্ন বিষয় নিয়ে সেখানে শিক্ষা দেওয়া হয়ে থাকে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা দর্শন এবং আন্তর্জাতিক যে সম্পর্ক, সেই বিষয়ে যদি আমাদের কিছু বলেন। বিশ্বভারতীতে শুধুমাত্র যে বিদ্যালয়ে পড়াশোনা হয় তাই নয়, এখানে কবিগুরু রবীন্দ্রনাথের স্বপ্ন ছিল যে শুধুমাত্র যে পঠন পাঠনের মধ্যে ছাত্রছাত্রীরা নিজেদেরকে আটকে রাখবে না বা নিজেদেরকে আবদ্ধ করে রাখবে তা না, তাদের যে সহপাঠক্রমিক কার্যাবলী, তাদের যে সৃজনশীলতা, সেটা বহিঃপ্রকাশ ঘটুক সকলের সম্মুখে, এটাই উনি চেয়েছিলেন। এবং সেই কারণে একই ছাতার তলায় আমাদের গান, নাচ, শিল্প,
যে কোনো আমরা বিদেশি ভাষা নিয়ে যদি কারোর আগ্রহ থাকে সেটা নিয়ে পড়াশুনো প্রত্যেকটা বিভাগ আলাদা আলাদা করে রয়েছে। যেমন গানের দিক থেকে আমরা সঙ্গীত ভবনকে পাচ্ছি, সেখানে কেউ নাচ নিয়ে পড়ছে, কেউ গান নিয়ে পড়ছে, কেউ নাটক নিয়ে পড়ছে। এই জায়গাগুলো যেমন আমরা দেখছি, তেমনি যে যে খুবই ভালো আঁকতে ভালোবাসে, আঁকার প্রতি খুব আগ্রহ আছে, সে কলা ভবনের নানা রকম বিষয় নিয়ে পড়ছে, স্কাল্পচার, মডেলিং, সমস্ত কিছু, ফাইন আর্টস, সমস্ত কিছু নিয়ে সেখানে সে অ্যানালিসিস করছে, সেখানে সে স্পেশালাইজেশনে যাচ্ছে, সেখানে পড়ছে। তেমনি যদি কারোর মানে বিদেশি ভাষার প্রতি যদি কারোর আগ্রহ থাকে, ফর অ্যান এক্সাম্পল যদি আমি বলি চাইনিজ, জাপানিজ, হ্যাঁ, তো সেক্ষেত্রে এমনকি সাঁওতালি ভাষা পর্যন্ত, হ্যাঁ, এমনকি জার্মানি, এমনকি ফরাসি ভাষা, ফ্রেঞ্চ নিয়েও যদি কারোর পড়বার ইচ্ছে থাকে বা আগ্রহ থাকে যে ভাষাটাকে আমি জানবো, সেক্ষেত্রে সেও এই ভাষা নিয়ে কিন্তু এখানে পড়তে পারে। এবং সবথেকে বড় ব্যাপার হলো যে শুধুমাত্র যে আমাদের যে এখানকার মানুষেরা বা ভারতীয় মানুষেরা, সে সমস্ত মানুষেরা বা সে সমস্ত ছেলেমেয়েরাই যে এখানে পড়বার সুযোগ পাবে এমন কিন্তু নয়। আমাদের ভারতের বাইরেও একটা জায়গা আছে যেখানে বিদেশি ছেলেমেয়েরা খুবই ইন্ডিয়ান কালচারটাকে ভালোবাসে, এবং বিশ্বভারতীর কালচার, বিশ্বভারতীর নাম কিন্তু দেশ বিদেশে চারিদিকে ছড়িয়ে আছে। এবং সেক্ষেত্রে তাদের বিশ্বভারতীতে মানে পড়াশুনো করব বা এখানে একটা কোর্স করতে আসবো বা বিশ্বভারতীর ছাত্র হব, এই জায়গাটা অনেকেরই স্বপ্ন, ভারতের বাইরের অনেকেরই স্বপ্ন। এবং সে আগ্রহ নিয়ে, সেই স্বপ্ন নিয়েই কিন্তু তারা বিশ্বভারতীতে আসে, প্রবেশিকা পরীক্ষা দেয়, সুযোগ পায় এবং এখানে কোর্স করে, এখানে অনেক কিছু শেখে। শুধু যে পড়াশুনো শেখে তাই নয়, এখানকার যে কালচার, সে কালচারটাকে তারা শেখে এবং তাদের কালচারের সঙ্গে যে কতটা ভিন্ন সেই জায়গাটাও তারা আমাদের সঙ্গে শেয়ার করে, এবং শেয়ার করে একসঙ্গে উৎসব অনুষ্ঠানে মাতোয়ারা হয়ে যায় এবং খুব আনন্দের সঙ্গে তারা পাশ করে সার্টিফিকেট নিয়ে আবার যে যার নিজের গন্তব্যস্থলে ফিরে যায়। এবং রয়ে যায় শুধু স্মৃতিটুকু, স্মৃতির পাতায় শুধু রয়ে যায় শুধু এই একসঙ্গে খোলামেলা আনন্দ, একটা যে প্রাণ ভরা একটা নিঃশ্বাস, এবং সবথেকে বড় কথা হচ্ছে একটা মুক্ত বাতায়নে একটা যে মুক্ত পরিবেশ, যেখানে কোনো নেই কোনো দূষণ, যেখানে নেই কোনো বদ্ধতা, এই বদ্ধমুক্ত একটা পরিবেশ। পরবর্তী যে প্রশ্নে যাব সেটা হচ্ছে যে নৃত্য, সঙ্গীত এবং শিল্পকলা এই বিষয়গুলি বিশ্বভারতীতে পড়ানো হয়, সেই বিষয়ে যদি একটু বিস্তারিত বলেন। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যন্ত যেরকম সমস্ত বিষয় আমাদেরকে পড়তে হয় সেরকমই পড়তে হয়। উচ্চ মাধ্যমিকে গিয়ে একটা ছেলে মেয়ের কাছে সেখানে একটা সুযোগ থাকে যে সে কোন জায়গায় যেতে চায়, বিজ্ঞান শাখায় যেতে চায় না কলা শাখায়, মানে কলা বিভাগে যেতে চায়। সে যদি আর্টস নিয়ে পড়তে চায় আর্টস নিয়ে পড়তে পারে, তারপরে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়তে পারে। এখানে কমার্সের কোনো জায়গা নেই, কমার্সের কোনো সুবিধা নেই। তারপর যদি ছেলে মেয়েদের ইচ্ছা হয় যে আমি কোনো বিষয় নিয়ে বা পড়াশুনোর এই যে কোনো বিষয় নিয়েই যে আমাদেরকে অনার্স করতে হবে বা পোস্ট গ্র্যাজুয়েশন করতে হবে, এমন তো কোনো বিষয় নেই। কেউ হয়তো খুব ভালো নাচতে পারে, সে একজন নৃত্যশিল্পী হওয়ার স্বপ্ন দেখে। কেউ হয়তো খুব ভালো গাইতে পারে, সে হয়তো গায়ক হওয়ার স্বপ্ন দেখে। তো সেক্ষেত্রে কি সে গান নিয়ে, নাচ নিয়ে কি জীবনে এগোতে পারবে না? অবশ্যই এগোতে পারবে। এবং সেক্ষেত্রে কি তাকে বিশ্বভারতীকে ছেড়ে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে যেতে হবে? একদমই নয়। কবিগুরুর স্বপ্নের বিশ্বভারতীতে কিন্তু সঙ্গীত ভবনের মতো একটা জায়গায় নিজেকে পাকাপোক্তভাবে, পরিপক্কভাবে বলবো আমি, গড়ে তুলবার কিন্তু একটা বিশ্বস্ত জায়গা হচ্ছে সঙ্গীত ভবন, যেখানে এত সুন্দর অধ্যাপক অধ্যাপিকারা আছেন এবং এত গুণী মানুষ তারা, এবং এত কিছু শেখান, এত কিছু কর্পোরেট করেন, এত কিছু মানে জানা যায় তাদের কাছ থেকে। মানে নিজের মধ্যে যদি প্রতিভা এইটুকু থেকে থাকে এবং সেই প্রতিভাকে কি করে মানে কি বলবো বিকশিত করা যায় সকলের সম্মুখে, এবং কিভাবে সেটাকে আরও মানে নারিশ করে আরও জিনিসটাকে আরও ফ্লারিশ করা যায়, সেই জায়গাটা কিন্তু সঙ্গীত ভবন। সঙ্গীত ভবনে গিয়ে কিন্তু যারাই মানে জীবনে স্বপ্ন দেখেছে যে আমি নৃত্যশিল্পী হব বা আমি নাটক নিয়ে জীবনে এগোতে চাই বা আমি রবীন্দ্রসঙ্গীত নিয়ে বড় কিছু হতে চাই, তারা কিন্তু অনেক কিছুই করতে পেরেছে। সেখানে অনেক শুধুমাত্র যে ডিগ্রি লাভ করেছে তাই নয়, পোস্ট গ্র্যাজুয়েশন করেছে তাই নয়, কত কিছু যে শিখেছে একমাত্র তারাই জানে। এবং শুধু তাই নয়, কলা ভবনের দিকেও আমি বলবো যে ছেলেটা খুব ভালো আঁকতো ছোটবেলা থেকে এবং আঁকা নিয়ে জীবনে এগোবার স্বপ্ন দেখতো, তাই সেই উচ্চ মাধ্যমিক পর্যন্ত যা করেছে করেছে। হয়তো পড়াশুনোর সব কিছু বিষয়ে যে সে খুব ভালো মার্কস পেয়েছে তা নয়, কিন্তু ভবিষ্যতে সে যখন কলা ভবনে প্রবেশ করেছে তখন কলা ভবনে কিন্তু সে অনেক অনেক বেশি উন্নতি লাভ করেছে,
অনেক বেশি উন্নতি হয়েছে এবং ফাইন আর্টস যেটা নিয়েই সে এগিয়েছে কিনা, যে স্ট্রিমটা নিয়েই এগিয়েছে, কলাভবনে তো নানা রকম বিষয় আছে, কে কোন জায়গাটা নিয়ে এগোতে চায় সেখানে একটা স্পেশালাইজেশন করার, একটা চুজ করার একটা জায়গা থাকে। তো যে বিষয়টা নিয়েই সে এগোতে চায় সেখানে যে শুধু ডিগ্রি লাভ করেছে এমন নয়, সেখানে সে অনেক কিছু শিখেছে এবং সে বড় মাপের একজন শিল্পী হয়েছে। এবং এখনো পর্যন্ত মানে যাই ইনভিটেশন পায় কলকাতায় গ্যালারি এক্সিবিশন ইত্যাদিতে যায় এবং সেখানে দেখি যে সত্যি তাদের আঁকা, তাদের শিল্প কত একটা অসাধারণ একটা মাত্রা নিয়েছে, সত্যি দেখলে পরে অবাক একদমই হয়ে তাই যায়। ম্যাডাম, যে সঙ্গীত ভবন এবং কলা ভবন বিশ্বভারতীকে একটা অন্য মাত্রা এনে দিয়েছে। ভারতবর্ষ তথা বিশ্বের যে সমস্ত নামকরা শিল্পী তাদের প্রত্যেকেরই এই একটি জায়গা, সে হচ্ছে সঙ্গীত ভবন, কলা ভবন। কলা ভবনের যে নন্দন মেলা আগামী 1 ডিসেম্বর হবে, সেই বিষয়টা একটু যদি আমাদের শ্রোতাদের জানান, সেইখানের যে এক্সিবিশন হয়ে থাকে সেই বিষয়টা যদি একটু বলেন। 1 ডিসেম্বর নন্দলাল বসুর জন্মদিন উপলক্ষে নন্দন মেলা উদযাপিত হয়। কলা ভবনের ছেলেমেয়েরা এখন থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং সবথেকে বড় বিষয় হলো যে শিল্প যে কত ধরনের হয়, কিভাবে যে একটা মানুষের প্রতিভা যে কিভাবে তার রং তুলির মধ্যে দিয়ে, তার হাতের হস্তশিল্পের মধ্যে দিয়ে ধরা পড়ে এবং কিভাবে যে কতটা নিপুণ হতে পারে একটা শিল্প, সেই জায়গাটা নন্দন মেলায় না গেলে পরে বোঝা যাবে না। নন্দন মেলায় যারা যান, এবং সত্যি আপনারা সকলেই যাবেন আমি জানি, তো নন্দন মেলায় গেলে পরে একটা জিনিস উপলব্ধি করা যায় যে আমাদের থেকে বোধহয় ওরা অনেকটা এগিয়ে, কারণ শিল্প সবার দ্বারা সম্ভব হয় না। শিল্প মানে হচ্ছে কলা ভবনের সমস্ত স্টুডেন্টরাই ওই মেলায় পার্টিসিপেট একদম করে তাই, একই এবং রকম ভাবে। শুধু তাই নয়, মানে নানা রকম একটা কোনো মানে মাটির একটা কোনো পাত্র, সেটাকে কি করে একটা আঁকার মাধ্যমে অসাধারণ একটা মাত্রা দিতে হবে সেটা তাদের মাথা থেকেই বেরোয়। কোনো সাঁওতাল রমণী দাঁড়িয়ে আছেন সন্তান কোলে নিয়ে, সেই জিনিসটাকে কি করে একটা পেপারের মধ্যে সুন্দর একটা আঁকার মাধ্যমে একটা অরিজিনালিটি, একটা কোনো কিছু দেখে আমি যখন একটা কোনো কিছু আঁকছি তখন আমি কি করছি, আমি বাস্তবতাটাকে আঁকার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলছি। এই জায়গাটা হচ্ছে সব থেকে বড় জায়গা, যেটা কলাভবনে সত্যিই ছেলেমেয়েরা পারে। একটা কোনো অরিজিনাল জিনিসকে আমি দেখে 0.5 ঘন্টা 1 ঘন্টার মধ্যে একটা বাস্তবে রূপ দিয়ে দিলাম এবং সত্যিই হয়তো দেখা যাবে যে অরিজিনালটা যত না সুন্দর, আমি যখন এঁকেছি সেটা যেন আরো জীবন্ত, আরো প্রাণবন্ত। এবার পরবর্তী যে প্রশ্নে যাব, এই যে বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি, বিভিন্ন রকমের যে অনুষ্ঠানগুলি আমরা দেখে থাকি, যার মধ্যে বর্ষামঙ্গল, আনন্দবাজার, আমাদের নন্দন মেলা, এছাড়া এই বছরের জন্য তো বিশাল আকর্ষণ হচ্ছে আমাদের শান্তিনিকেতনের 7ই পৌষ মেলা, যেটা আন্তর্জাতিক স্তরের একটি মেলা। এই যে বিশ্ববিদ্যালয়ের যে সংস্কৃতি, বিভিন্ন ছাত্র ছাত্রী যারা এখানে রয়েছে, যারা প্রকৃতির কোলে বসে পড়াশোনা করে, স্টুডেন্ট মানে যেটা এখানকার যেটা স্কুল লাইফ, সেটা কিন্তু পৃথিবীর প্রত্যেকটি স্কুলের থেকে একদমই আলাদা। একদমই আলাদা। এখানে ক্লাস 8 থেকে মেয়েদেরকে শাড়ি পরতে হয় এবং তার যে কালার, আমরা এক জায়গায় শুনছিলাম, আপনিও একদিন কথা প্রসঙ্গে জানিয়েছেন, একদমই তাই। হলুদ রঙের স্কার্ট এবং হলুদ রঙের শাড়ি, এই যে সংস্কৃতি এখানে, এর কি প্রাধান্য ছিল? এই ইউনিফর্মটা সত্যি কথা বলতে গেলে সত্যি ব্যতিক্রম, বিশ্বভারতী এই জায়গাটাই সত্যি ব্যতিক্রম। তার কারণ হচ্ছে আমিও জানতাম না, পরে যখন আমি ক্লাস 6ষ্ঠ শ্রেণীতে যখন প্রবেশিকা পরীক্ষা দিয়ে ঢুকি তখন আমি জানতে পারি হলুদ রং হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভীষণ প্রিয় রং, যে কারণে হলুদটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় বিশ্বভারতীতে। এবং হলুদ স্কার্ট, সাদা রঙের শার্ট, এটা ক্লাস 8 পর্যন্ত পড়তে হয়। তারপরে ক্লাস 9 থেকে হলুদ শাড়ি, খয়েরি পাড়, এবং ছেলেদের হচ্ছে হলুদ পাঞ্জাবি এবং সাদা পায়জামা, এই জায়গাটা। এবং শুধু তাই নয়, এই যে প্রিয় রং ছিল বলেই কি এই প্রিয় রং, হ্যাঁ অবশ্যই প্রিয় রং। ম্যাডাম, আমি আমার পরবর্তী প্রশ্নে যাব। স্কুলে ভর্তির যে নিয়ম সেটা যদি একটু বলেন, এবং কলেজে ভর্তির বর্তমান যে প্রসিডিওর সে বিষয়ে যদি একটু কিছু বলেন সংক্ষেপে। প্রবেশিকা পরীক্ষা দিতে হবে, প্রবেশিকা পরীক্ষা দিয়ে ভর্তি হতে হবে। সেক্ষেত্রে অনেকেই মনে করেন যে প্রবেশিকা পরীক্ষাটা একটু কঠিনই হয়। আমি সেক্ষেত্রে একদম আমার মানে আমি যে একদম করছি তা নয়। অবশ্যই প্রবেশিকা পরীক্ষার জন্য একটু ভালো করে প্রিপারেশন নিতে হবে। প্রত্যেকটা ছেলে মেয়ে যারা আমার মতো স্বপ্ন দেখেছেন বা এখনও দেখে যাচ্ছেন যে বিশ্বভারতীতে যদি একটা সুযোগ পেতাম তাহলে খুবই ভালো হতো, ওখানকার যদি ছাত্ররূপে নিজেকে ভাবতে পারতাম সত্যিই খুব ভালো হতো, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে
প্রিভিয়াস ইয়ার্সের যে প্রশ্নপত্রগুলো অ্যাডমিশন টেস্টের, যেগুলো আমরা সত্যি ফোনে বা অনলাইনে যেগুলো অ্যাভেলেবেল, সেগুলো একটুখানি দেখতে হবে, ভালো করে দেখতে হবে যে কীরকম ধরনের প্রশ্ন প্রত্যেক বছর বছর হচ্ছে এবং কোন বিষয়কে নিয়ে আমি পরীক্ষা দিতে চাই বা কোন বিষয়কে নিয়ে আমি এগোতে চাই সেই জায়গাটাও ঠিক করতে হবে। আমি ইংরেজি নিয়ে পড়তে চাই না, বাংলা সাহিত্যকে নিয়ে পড়তে চাই না, আমি ইতিহাস নিয়ে পড়তে চাই। মানে আপনি বলতে চাইছেন যে পাঠভবনের আগে আনন্দ পাঠশালা, একদমই তাই। বিদ্যালয় প্রথমে বিদ্যালয় বিভাগ, তারপরে হচ্ছে কলেজ বিভাগ। এবার আমি যেটা বললাম সেটা কলেজ বিভাগ। আর একদম বিদ্যালয় বিভাগে যদি কেউ ভর্তি হতে চায় সেক্ষেত্রে দুটো বিদ্যালয় শাখা, একটা হচ্ছে পাঠভবন, একটা হচ্ছে শিক্ষাসত্র। পাঠভবন হচ্ছে প্রথমেই হচ্ছে নার্সারি যে লেভেলটা আমরা বুঝি সেটা হচ্ছে আনন্দ পাঠশালা, এবং তারপরে হচ্ছে ক্লাস পাঠভবনের হচ্ছে পঞ্চম শ্রেণী থেকে হচ্ছে পাঠভবনের একদম পুরো উচ্চ মাধ্যমিক পর্যন্ত। এবং একটা বিষয় জানিয়ে রাখি, আমাদের সময় আমরা উচ্চশিক্ষা পেয়েছিলাম, এখন কিন্তু উচ্চশিক্ষার আর কোনো অস্তিত্ব নেই। এখন 11-12টা ভাগাভাগি হয়ে শিক্ষাসত্র এবং পাঠভবনের মধ্যে বিভাজিত হয়েছে। ফলে পাঠভবনে একবার ঢুকলে পরে সে উচ্চ মাধ্যমিক পাশ করে বেরোতে পারে, শিক্ষাসত্রেও তাই। শুধু পাঠভবন আর শিক্ষাসত্রের মধ্যে পার্থক্য কি, শিক্ষাসত্রে মানে ছাত্রাবাস নেই, সেক্ষেত্রে বাড়ি থেকে যাতায়াত করে পড়াশোনার সুযোগ রয়েছে, কিন্তু পাঠভবনে কিন্তু ছাত্রাবাসে থাকতে হবে, ছাত্রাবাসে থেকে কিন্তু পড়াশোনা করতে হবে। একজন প্রাক্তনী হিসাবে আপনি আমায় এটা জানান ম্যাম, যে সৃজনশীল শিক্ষা এবং শিশুদের যে স্বাধীনতা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয়ে থাকে, সেই বিষয়টা নিয়ে যদি একটু বলেন। কবিগুরু রবীন্দ্রনাথের স্বপ্ন ছিল, উনি যখন 1924 সালে যখন শিক্ষাসত্র গড়ার কথা যখন ভাবেন, তখন উনি কি ভেবেছিলেন জানেন? তখন উনি ভেবেছিলেন যে ছাত্রছাত্রীরা স্বাধীন পেশা যাতে গ্রহণ করতে পারে তার জন্য কিছু প্রশিক্ষণের প্রয়োজনীয়তা আছে, এবং সেই প্রশিক্ষণের প্রয়োজনীয়তা থেকেই ওনার চিন্তা হলো শিক্ষাসত্র গড়ব। এবং 1927 সালে শিক্ষাসত্রকে শ্রীনিকেতনে স্থানান্তরিত করা হয়, এখন যেটা আমাদের শ্রীনিকেতনে অবস্থিত। তো শিক্ষাসত্রটা মেনলি ছিল গ্রামীণ ছাত্রছাত্রী, পিছিয়ে পড়া ছাত্রছাত্রী, যারা অর্থের অভাবে পড়তে পারে না, অথচ তারা হয়তো মানে কিছু কর্মও তাদের দরকার, কিছু জীবিকা উপার্জনও তারা তাড়াতাড়ি করতে চায় এবং সেজন্য কিছু প্রশিক্ষণেরও প্রয়োজনীয়তা তাদের আছে, অথচ পঠন পাঠনেরও প্রয়োজনীয়তা আছে। সেই স্বপ্ন নিয়ে শিক্ষাসত্র, এবং শিক্ষাসত্রে আমি একটা জিনিস দেখেছি, পাঠভবনেও আছে, শিক্ষাসত্রেও আছে, যেহেতু আমি শিক্ষাসত্রের ছাত্রী সেহেতু বলতে পারি, ওখানে যদি শুধু যে পড়াশোনা শেখানো হয় তা নয়, আমাদের পাশাপাশি তাঁত, তার পাশাপাশি মডেলিং, তার পাশাপাশি বৈদ্যুতিক শিক্ষা, তার পাশাপাশি বাগান, তার পাশাপাশি রং তুলি আঁকা, তার পাশাপাশি নাচ, তার পাশাপাশি গান, তার পাশাপাশি হস্তশিল্প, তার পাশাপাশি গৃহকর্ম, এই যেটাকে আমরা হোম সায়েন্স বলছি, যে রান্না বান্না, মেয়েদের ঘরের কাজ, প্রত্যেকটা জিনিস ছিল বাধ্যতামূলক প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য। এবং খুব আনন্দ সহকারে আমরা কিন্তু একদম মানে চতুর্থ পঞ্চম শ্রেণী থেকে ছাত্রছাত্রীরা কিন্তু এগুলো সমস্ত শিখে কিন্তু একদম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত মানুষ হচ্ছে। এবং সে জায়গায় উচ্চ মাধ্যমিকের পর তারপরে তারা হয়তো ভাবছে যে কোন জায়গাটা নিয়ে আমি এগোবো, কিন্তু উচ্চ মাধ্যমিক পর্যন্ত কিন্তু এই সমস্ত জায়গাগুলো তাদের জন্য কিন্তু খোলা। তারা কিন্তু একদম প্রত্যেকটা গুণী শিক্ষিকা শিক্ষকের কাছ থেকে কিন্তু এই সমস্ত কিছু প্রশিক্ষণ তারা কিন্তু পাচ্ছে, এবং এটা একটা বিশাল বড় জায়গা। ম্যাডাম, আপনি বলছেন যেরকম যে শিশুদের যে স্বাধীনতা দেওয়া হয় এবং সৃজনশীল বিভিন্ন শিক্ষা দেওয়া হয়ে থাকে, কিন্তু কলেজ জীবনে সেটা আপনি শিক্ষা ভবন বলুন বা বিদ্যাভবন, ভাষাভবন, সেখানের পরিবেশটা আর কলেজের পরিবেশটা কিন্তু সম্পূর্ণই আলাদা। এই অধ্যয়ন এবং গবেষণা এই বিষয়টা নিয়ে যদি একটু কিছু বলেন। ম্যাডাম ঠিকই বলেছেন, বিদ্যালয় পরিবেশ আলাদা, কলেজের পরিবেশ আলাদা। বিদ্যালয়ে হয়তো যে জায়গাটা নিয়ে আমি স্পেশালাইজেশন করতে যাচ্ছি সেই জায়গাটাকে নিয়ে অনেক বিস্তারিতভাবে আমাকে আরও কিছু পড়তে হচ্ছে, বা সেই জায়গাটাই কনসেন্ট্রেট করতে হচ্ছে, সেই জায়গাটাই পার্টিকুলারলি আমার লক্ষ্য হচ্ছে এবং আমার ফোকাস হচ্ছে। এবং সেই জায়গাতে গিয়ে হয়তো অধ্যাপক অধ্যাপিকাদের মাঝখানে প্রচুর মানে ক্লাসের চাপ, প্রচুর পড়াশোনার চাপ, এই জায়গাটা যেমন থাকছে, সেই রকম
উৎসব অনুষ্ঠানকে কিন্তু পুরোপুরি সেখানে কিন্তু যে হারিয়ে যাচ্ছে তা নয়। হ্যাঁ, এবার এত এত বিষয় যে আমরা ছোটবেলা থেকে বিদ্যালয়ে যে শিখছি সেই জায়গাগুলো কি ওইভাবেই প্রত্যেক দিনকে ওইভাবেই কি আমরা কলেজ লেভেলে গিয়ে শিখতে পারছি? সেই জায়গাটার সুযোগটা হয়তো পাচ্ছি না, কারণ ওই যে আমার স্পেশালাইজেশন হয়ে গেছে, আমি কোন জায়গাটা নিয়ে এগোতে চাই সেটা উচ্চ মাধ্যমিকের পরে আমি ঠিক করে ফেলেছি। সেই কারণে আমার ওইটাকেই ফোকাস করে আমাকে নানা পড়তে হচ্ছে, আমাকে নানা কিছু শিখতে হচ্ছে এবং ওইটাকে শিখতে গিয়ে আরো বেশি শিখতে হচ্ছে। এই জায়গাটা হচ্ছে একটা বিশাল বড় জায়গা। হ্যাঁ, কিন্তু উৎসব অনুষ্ঠান, এই যে আমাদের বিশ্বভারতীতে যে প্রত্যেকটা ঋতুকে বরণ করে নেওয়ার জন্য একটা করে নতুন করে যে তার আগে যে আগাম যে একটা অনুষ্ঠান হয় এবং অনুষ্ঠানের মাধ্যমে যে প্রত্যেকটা ঋতুকে যে আমরা বরণ করে নিই, এই যে একটা বিশেষত্ব, এই জায়গাটা কিন্তু এই জায়গাটাতে যেমন বিদ্যালয়ের ছেলেমেয়েরা যেরকম পার্টিসিপেট করে, অংশগ্রহণ করে, তেমনি কলেজের ছেলেমেয়েরাও কিন্তু অংশগ্রহণ না করে থাকতে পারে না। তাদেরও কিন্তু অংশগ্রহণে সেক্ষেত্রে তারা করতে পারে। এবং ক্ষেত্র হচ্ছে সঙ্গীত ভবন। আমাদের এখনো মনে আছে, আমরা এই যে শারদ উৎসব বলুন, পুজোর আগে যেখানে এক সপ্তাহ ব্যাপী প্রত্যেকটা বিভাগ থেকে নাটক হয় নাট্যঘরে, সেই জায়গাটা যেমন আছে, তেমনি আমাদের পুজোর সময় মহালয়ার দিনকে রাত্রেবেলা সন্ধ্যাবেলাতে আনন্দ মেলা হচ্ছে। এই আনন্দ মেলার একটা বিশেষত্ব আছে। আনন্দ মেলা থেকে প্রত্যেকটা বিভাগ থেকে কে কি করতে চায়, কেউ হয়তো ভালো দই বড়া বানায়, কেউ হয়তো ভালো ফুচকা বানায়, কেউ হয়তো ভালো ঘুগনি বানায়। এই যে নিজেদের হাতে কেনা কিন্তু নয়, নিজেরা হাতে তৈরি করব, এই যে একটা আনন্দ, এবং নিজের বিভাগে বসে রান্না করব, এই যে একটা আনন্দ সমস্ত বন্ধুরা মিলে, এটা একটা আলাদা আনন্দ। এবং এই যে যে টাকা পয়সা যেটাই উপার্জন হয় না কেন, এটা বিশ্বভারতী ফান্ডে জমা হয় এবং এটা একটা সমাজসেবার কাজে কিন্তু নিযুক্ত হয়। এমন নয় যে এটা কোনো বিশ্বভারতীরই প্রয়োজনে কিন্তু এই টাকাটা যে ব্যবহৃত হয় তা নয়, বিশ্বভারতী কোনো একটা সমাজসেবার কাজে কিন্তু বিশ্বভারতীর এই ফান্ডের টাকা কিন্তু যায়। এটা একটা মানে বড় দিক। এটা একটা বিশাল বড় দিক, এটা একটা বিশাল বড় দিক। ম্যাডাম, আমি পুরো জিনিসটাই আপনার থেকে শুনলাম খুব সুন্দরভাবে। একজন প্রাক্তনীর চোখ দিয়ে আজ আমরা বিশ্বভারতীকে দেখলাম এবং সেখানকার ভর্তির নিয়মকানুন, পঠন পাঠন পদ্ধতি, তার সাংস্কৃতিক বিকাশ, ছাত্র জীবন এবং পুরোটাই গবেষণা। একজন বৈজ্ঞানিকের জীবনই বলুন বা একজন ফিলোসফির স্টুডেন্ট হিসাবে ডক্টর অফ ফিলোসফি যখন সে পাচ্ছেন, তার যে পরিবেশ, তার যে কালচার, প্রত্যেকটাই কিন্তু ম্যাডাম খুব সুন্দরভাবে বললেন। এবং তার প্রতিষ্ঠা লগ্ন থেকে রবীন্দ্রনাথের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নকে বর্তমান যে প্রজন্ম তারা নিয়ে এগিয়ে নিয়ে চলেছে। এবং প্রাক্তনী আজও কথা বলতে বলতে আনন্দ বিহ্বল হয়ে উঠছেন এবং তিনি জানালেন যে সঙ্গীত ভবন, কলা ভবন এবং ভাষা ভবন, বিদ্যা ভবন, শিক্ষা ভবন, এই প্রত্যেকটি ভবনের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। এছাড়া রয়েছে আমাদের যে বিশ্বভারতীর যে পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ এবং তার শিশুদের যে সৃজনশীল তৈরি করা, স্বাধীনতা দেওয়া, শিশুর মনের যে বিকাশ ঘটানোর একমাত্র পীঠস্থান আমাদের এই বিশ্বভারতী, আমাদের এই শান্তিনিকেতন। তাই বোধহয় সবার থেকে আপন, সবাইকে আপন করে নিয়েছে। এই শান্তিনিকেতনের নিবিড় ছায়ায় আমাদের গড়ে উঠেছে একটি বৃদ্ধাশ্রম। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল দ্বারা পরিচালিত আমাদের শান্তিনিকেতন বৃদ্ধাশ্রমে রয়েছে বরিষ্ঠ নাগরিকদের জন্য থাকার সুব্যবস্থা, যাতে তাদের শারীরিক এবং মানসিক যে অবক্ষয় হয়েছে তার থেকে তারা অনেকখানি মুক্তির স্বাদ, মুক্তির আনন্দ নিতে এই কবিগুরুর শান্ত নিবিড় ছায়ায় তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আমাদের সঙ্গে মিলি ম্যাডামকে পেলাম এবং ম্যাডামের চোখ দিয়ে বিশ্বভারতীকে দেখলাম। আশা করি প্রত্যেকের এই অনুষ্ঠানটি খুব ভালো লেগেছে। আবেগঘন একটি মুহূর্ত আমরা কাটালাম। ম্যাডামকে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম।